উনি আমার এরকম করে বলাও বোধহয় ঠিক হলো না। ডাইনি এমপিরই কত ক্ষমতা আছে আর মন্ত্রী যে কত ক্ষমতা আছে সেই নিয়েও আবার অনেক কথা বলা যেতে পারে। কিছুদিন আগে এরকম একটা ব্যাপার ছিল যে চট্টগ্রাম পোর্ট বিদেশিদের হাতে না দিলে চট্টগ্রাম পোর্ট তো গেছে গেছে, আমাদের জাতীয় অর্থনীতি শেষ হয়ে যাবে। এবং এই কথাগুলো বলছিলেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বাইরে মানুষ তো কথাই বলতে পারছিল না। অনেকে এরকম করে মানে যারা লেবার ইউনিয়ন করেছেন বা অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছে ছিলেন সেখানে, তারা বলবার চেষ্টা করেছেন যে গত কয়েক বছর ধরে পোর্ট কি লস দিয়েছে, সেটার হিসাব কি বলে। তো সেই হিসাবের কথা তো তখন বলাই যায়নি। তখন বরঞ্চ কোন কোম্পানিকে দেওয়া হবে, সেই কোম্পানি পার এক্সেলেন্স কীরকম, এইটা নিয়ে একটা প্রতিযোগিতার মতো লেগে গেল। তো শুনতে শুনতে আমারও মনে হলো আসলেই চট্টগ্রাম বন্দর হ্যান্ডেল করার মতো যোগ্যতা জাতিগতভাবে আমাদের নাই। আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। তার আগে আমি এরকম শুনেছি যে বাংলা এই বিমানবন্দর যেটা, এটার কার্গো হ্যান্ডলিং বলি বা তার মানে টোটাল এয়ারপোর্ট হ্যান্ডলিং বলি, এটাও আমরা প্রপারলি হ্যান্ডেল করতে পারি না। এটাও বিদেশিদেরকে দিয়ে দেওয়া উচিত। এবং সেজন্য কোন কোন কোম্পানিকে দেওয়া যায়, কিছু কিছু ইনভেন্টিং অর্গানাইজেশন আছে, তারা আবার তার পেছনে লেগে যায়। এবং মানে একটা ক্যাম্পেইনই তখন হতে থাকে যে বাঙালি কোনো কাজেরই না, ওরা কিচ্ছু করতে জানে না, তার ড্রাফটও করতে জানে না একটা। এরকম শুনেছি আমি যে বাইরে যে সমস্ত সভা আমাদের হয়, মানে কান্ট্রি টু কান্ট্রি, জি টু জি এরকম, সেখানে নাকি রেজলিউশন লিখবার জন্য, মিনিটস লিখবার জন্য আমাদের এফিসিয়েন্ট কোনো বিউরোক্র্যাটসও নাই। তো সব মিলে কী দাঁড়াচ্ছে, আমরা এদিকে বলি বিরাট যুদ্ধ করে, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, বাঙালি বীরের জাতি, বাঙালির অনেক রেজিলেন্স আছে, কিন্তু আমরা একটা ড্রাফটও করতে পারি না, আমরা একটা চুক্তি করতে জানি না, চুক্তির নেগোসিয়েশন জানি না, নেগোসিয়েশনে অ্যাবসলিউটলি উই আর বোগাস। তো এইরকম কথার মধ্যে দিয়ে যখন চলছে, তখন আজকে এই পুরো পেপারটা পড়ে আমার মনে হলো এটাই সত্যি এবং আমরা পারি। আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। এটা তো বাপেক্সের যখন ওই মানে তেল মাটি থেকে তোলার ব্যাপারে নিয়ে কথাবার্তা হচ্ছিল, রিক পাওয়া যায় না, রিক নষ্ট হয়ে গেছে, কত কাহিনী হয়েছে। আমি অবশ্য খুব ভালো করে বুঝতে পারি না এই যে স্ট্র্যাটেজিক অ্যাসেটস জিনিসটা কি। অ্যাসেটস তো বুঝলাম, তার আবার স্ট্র্যাটেজিক অ্যাসেটস কি। তো মনে হলো যে এই পেপারটা পড়ে যে সম্ভবত স্ট্র্যাটেজিক অ্যাসেটস বলা হচ্ছে পোর্টগুলো, সে ল্যান্ড হোক, এয়ারপোর্ট হোক অথবা সি পোর্ট হোক। আর একটা হচ্ছে মাটির নিচে যে সম্পদগুলো আছে, তেল গ্যাস ইত্যাদি, এগুলো। আচ্ছা, আমার বাড়ি বগুড়া, বগুড়াতে লেদ মেশিনের খুব ডেভেলপমেন্ট হয়েছে। এটা কোনো স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে? আমি তো বুঝতে পারি না। আচ্ছা, আমরা যে ভালো করে কাপড় সেলাই করতে পারলাম, কাটতে জানলাম, গার্মেন্টসে ডেভেলপ করলাম, এটা কি স্ট্র্যাটেজিক? এটা নয়। শুধু যদি ওইগুলোই স্ট্র্যাটেজিক হয় তাহলে ওটা এতই টেকনিক্যাল ব্যাপার যে ওইটার মধ্যে মাথা মানে নাক গলাবার সুযোগ, কান গলাবার সুযোগ আমার নাই। আমি অত ভালো বুঝি না। আমি কোনোদিন গভর্নমেন্টে ছিলাম না, কোনোদিন এমপি হইনি, কোনো নেগোসিয়েশনে বসিনি। যে নেগোসিয়েশনে বসেছি ওটা পার্টি টু পার্টি, বাড়াবাড়ি হলে, ঝগড়াঝাটি হলে বা অন্য কিছু হলে ওটার মধ্যে বসেছি। কিন্তু যেখানে ইকোনমিক ইন্টারেস্ট, ন্যাশনাল ইন্টারেস্ট খুব বড়, এবং সেটাকে কীভাবে রক্ষা করা যায় তার জন্য যে নলেজ লাগে, ওই নলেজ বেসড আমার নাই। সাকিব আমাকে একটু আগে বলছিল, বৌদির ভাইকে বললো যে আপনারা তো দুইজনেই ইকোনমিক্সের ছাত্র। ওটা মানে 30 বছর আগে পড়েছি, ভুলেই তো গেছি অলমোস্ট, কোনো চর্চা তো নাই। ফলে ওর উপরে আমি কিছু বলতে পারবো না। কিন্তু আমি এটা মনে করি, যেহেতু আমার ডাইনে একজন এমপি, বাঁয়ে একজন মন্ত্রী, উনি আমার এরকম করে বলাও বোধহয় ঠিক হলো না। ডাইনে এমপিরই কত ক্ষমতা আছে আর মন্ত্রী যে কত ক্ষমতা আছে সেই নিয়েও আবার অনেক কথা বলা যেতে পারে। আমাদের দেশে মানে গভর্নেন্সেরও একটা সিস্টেম আছে, এইখানে খুবই কন্ট্রোলড একটা বিষয় থাকে। ইট ইজ অলমোস্ট অল দ্য টাইম, মানে সিন্স ইন্ডিপেন্ডেন্স আমি যা দেখে আসছি সেটা ওয়ান ম্যান শো। এখন পর্যন্ত কি তাই আছে জানি না, বাহ্য তো তা না। যেরকম করে প্রধানমন্ত্রী হেঁটে বেড়াচ্ছেন, সাদা শার্ট গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন,
হাত মেলাচ্ছেন সবার সাথে। অনেকে কালকে তো একটা আমার এক শোর মধ্যে একজন বললেন, উনি যেরকম করে প্রো পিপল অ্যাটিটিউড দেখিয়েছেন এরকম করে কেউ আগে দেখায়নি। যদি এরকমই হয় যে এইভাবে পিপুলকে অ্যাড্রেস করে তাদেরকে এনগালফ করে অথবা এমব্রেস করে অথবা টেকনিক্যাল যা মানে সোর্সেস আছে রিসোর্সেস বা পার্সনস আছে তাদের নিয়ে কাজ করা হয়, তাহলে হয়তো বিষয়টা এরকম করে হতে পারে। এখন পর্যন্ত পোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত কি? বিমান তো কিনলাম, এরকম করে বাইরে যারা যারা ডিকটেশন দেবে তো শুনবো। আমি তো জানি এরকম হয় অনেক সময় যে নেগোসিয়েশন করবার আগে নেগোসিয়েশন পেপার রেডি করে ফেলে, সেটাও গভর্নমেন্ট ডিরেকশনে। এই গভর্নমেন্টের কথা বলছি না, এতদিন তো হয়ে এসছে। বিকজ আমরা জানি ডিকটেটেড কাজগুলোই আপনারা করেন, আমাদের নিজেদের কাজ করবার স্বাধীনতা আরোখানি থাকে। সেই প্রেক্ষিতে আমি মনে করি মেইন ডিসিশনটা পলিটিক্যাল। আজকের এই যে আলোচনাটা হচ্ছে, এই আলোচনার যত ব্যাপ্তি হবে, সেই ব্যাপ্তি যত বেশি করে ক্ষমতাকে স্পর্শ করতে পারবে, তাদেরকে প্রভাবিত করবে এবং তারা মনে করবেন যে সত্যি সত্যি আমার নিজেদের পায়ে দাঁড়াবার চেষ্টা করা উচিত। এবং সেটা শুধু স্ট্র্যাটেজিক অ্যাসেস বলে নয়, প্রায় সর্বক্ষেত্রেই। এবং সেই ক্ষেত্রে আমি যেমন বলবো, এই যে একটা চুক্তি করেছিলাম আমার মনে আছে তো, 25 বছরের গোলামির চুক্তির জন্য যে কী লড়াই করেছি, ভারতের সাথে যে চুক্তি আমরা করেছিলাম, এখন আমেরিকার সাথে যেটা করলাম এইটা কি? এটা তো বহুজন আমাকে এরকম বোঝাবার চেষ্টা করেছে, এছাড়া আমাদের গার্বেজ বাঁচত নাকি? তো গার্বেজ কি সত্যি বাঁচত না? মানে এরকম কি কোনো ব্যবসা হয় যেখানে মিউচুয়াল ইন্টারেস্ট থাকে না? তাহলে আমার ইন্টারেস্ট আছে, তার ইন্টারেস্ট নাই, সেটার একটা ব্যবসা হতে পারে? কিন্তু আমরা সেরকম তত্ত্ব প্রচার করবার চেষ্টা করেছি আমাদের হোল মাইন্ডসেটে। এবং আমি বলি ন্যাশনাল মাইন্ডসেটে এরকম একটা ঢুকে গেছে। একটা হচ্ছে আমরা জমিদার তত্ত্বে ছিলাম, সামন্তবাদী কালচারের মধ্যে থাকবার কারণে আমরা খুব তাড়াতাড়ি বশ্যতা স্বীকার করি, খুব তাড়াতাড়ি যুক্তি মানে সেটা কুযুক্তি হলেও তার কাছে পরাজয় স্বীকার করি। আমরা সরাসরি এরকম করে দাঁড়িয়ে যেরকম ইরান আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে না, দুনিয়া চমকে গেছে। কি ঘটনা, কে জিতেছে, আমেরিকা নাকি ইরান? আমার কাছে তো লাগে ইরান জিতেছে। শেষ পর্যন্ত কি হবে? আমি মনে করি শেষ পর্যন্ত ইরানই জিতবে, আমেরিকা জিততে পারবে না। তো আমরা আমাদের জায়গায় যুদ্ধ করবার কথা বলছি না, নিশ্চয়ই এখানে খুব চমৎকারভাবে বলা আছে প্রায় প্রত্যেকটা ছত্রে যে ফরেন ইনভেস্টমেন্ট লাগবে। কিন্তু আমরা যখন বাইরের সাথে নেগোশিয়েট করব, তখন যে 3-4টা শর্ত দেওয়া আছে, আমি প্রত্যেকটা জিনিসই মনে করি যে খুব কারেক্টলি বলা আছে। হ্যাঁ, তার মধ্যে ঠিক আছে আমাদের এফিসিয়েন্সি বাড়াবার জন্য আমরা কী করতে পারি সেই একটা আলাদা ব্যাপার থাকা উচিত। সেটা সহ আমরা এই জিনিসকে এইভাবেই মানে আজকের এই প্রতিপাদ্যকে এইভাবেই যদি চর্চা করবার চেষ্টা করি, আমি মনে করি তাতে আখেরে বাংলাদেশের জাতীয় সম্পদ রক্ষা পাবে, অর্থনীতি এগিয়ে যাবে, আমরা আমাদের মতো করে জীবনযাপন করতে পারবো, রাষ্ট্র গঠন করতে পারবো।